হ্যালো স্টুডেন্ট। তো আবার আমাদের পরের পার্টে চ্যাপ্টার 1 এর আইপি ক্লাস 11-এর পরের পার্টটা শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি ডেটা ক্যাপচারিং, স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল এই টপিকটা। পরের নেক্সট টপিকগুলো পর 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 ডেতে পুরো সিলেবাস আমরা কভার করতে চলেছি। তো শুরু করা যাক সময় না নষ্ট করে। টু প্রসেস দ্য ডেটা উই নিড টু ফার্স্ট ইনপুট অর ক্যাপচার দ্য ডেটা। তো ফার্স্টে আমাকে এরকম শুরু করার থেকে ভালো, আর ডেটা ক্যাপচার স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল মানেটা কি? ডেটা ক্যাপচার স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল, একটা এই ওয়ার্ডগুলোর টার্ম শুনে আমরা কি বুঝতে পারি? কি করে ডেটা ক্যাপচার করা হচ্ছে, মানে ডেটা কি করে কম্পিউটার ক্যাপচার করছে, মানে গ্যাদার করছে। স্টোরেজ কি করে ওটা স্টোর করছে, অ্যান্ড রিট্রিভাল কি করে ওটা রিট্রিভ করছে, মানে আমাদেরকে ওগুলো রিট্রিভ করছে। তো এইগুলো আমাদের বেসিক টপিক, এগুলো আমরা যেগুলো জানতে পারছি। তো এবার আমরা চ্যাপ্টারে ঢুকে যাই। টপিকসে কি 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 বলতে চাইছে? টু প্রসেস দ্য ডেটা, কোনো ডেটাকে যদি আমাদের প্রসেস করতে হয় তাহলে আমাদের সবার আগে কোনো ডেটা তো ইনপুট করতে হবে। যদি কোনো ইনপুটের কোনো যদি ডেটাই না থাকে তাহলে ডেটাটাকে প্রসেস কি করবে? তো সবার আগে ওটাই বলছে, টু প্রসেস দ্য ডেটা উই নিড টু ফার্স্ট ইনপুট অর ক্যাপচার দ্য ডেটা। তাহলে যদি আমাদেরকে কোনো ডেটা যদি প্রসেস করতে হয় তার আগে তো কিছু ইনপুট বা কিছু ডেটা তো আগে দিতে হবে, তাহলেই তো ওটা প্রসেস করবে, না হলে তো প্রসেসই করবে না। This is followed by its storage in a file or database. এটাকে কি ফলোড করা হয়? This is followed by its storage in a file or database so that it can be used in the future. প্রথমে যে আমাকে ইনপুট অর ক্যাপচার যে ডেটাটা করতে হবে সেটা কোথায় করতে হবে? কোনো একটা স্টোরেজে, কোনো একটা ফাইলে, অর ডেটাবেসে। ডেটাবেস কি ওটা আমরা পরে পরে আরো ভালোভাবে আমরা বুঝবো। ডেটাবেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু স্টোর করি, সব ব্যাকএন্ডের সব ফাইলগুলো যেখানে আমরা স্টোর করি সেটাকে বলা হয় ডেটাবেস। আমাদের সবার আগে কোনো ইনপুট দিতে হবে যেটা একটা কোনো স্টোরেজ বা ডেটাবেসে স্টোর হবে। এখানে স্টোর হচ্ছে যেটা যেন ফিউচারে ওই ডেটাটাকে আমরা ইউজ করতে পারি। whenever the data is to be processed, যখনই আমাদের ওই ডেটাটাকে যখন কোনো প্রসেস করতে হবে, ইট ইজ ফার্স্ট রিট্রিভ ফ্রম দ্য ফাইল অর ডেটাবেস। যদি আমাদের ওই ডেটাটাকে যদি প্রসেস করতে হয় সবার আগে কি করবে? ওই ডেটাটাকে খুঁজবে ফাইলে বা ডেটাবেসে, ওই ডেটাটা আদৌ প্রেজেন্ট আছে কি নেই, সো দ্যাট উই ক্যান পারফর্ম ফার্দার অ্যাকশন অন ইট। তারপরই আমরা ফার্দার কোনো অ্যাকশন সেটাকে আমরা করতে পারবো কি পারবো না সেটা বুঝতে পারবো। পুরোটা সামেশন যদি করে দিই, সবার ফার্স্টে হচ্ছে আমাকে যদি কোনো কাজকে যদি প্রসেস করতে হয় বা কোনো ডেটাটাকে যদি কোনো প্রসেস করতে হয়, তাহলে কোনো ডেটাকে যদি আমাদের প্রসেস করতে হয় তাহলে সবার আগে আমাদের ইনপুট অর ক্যাপচার দ্য ডেটা করতে হবে, মানে ডেটাকে ক্যাপচার করতে হবে। এবার ডেটাকে ক্যাপচার করে কি করতে হবে? ডেটাকে ক্যাপচার করে কোথাও একটা স্টোর করতে হবে। যদি স্টোর যদি নাই করতে পারে তাহলে তো ওটা মনেই রাখতে পারছে না। তোমাকে কোনো কাজ করতে বলে বলা হয়েছে, তুমি কোনো কাজটা মনেই রাখতে পারছো না, তাহলে তুমি কাজটা থোড়ি কমপ্লিট করতে পারবে না। সেরকমই দিস ইজ ফলো, এটাকে তবে এই ইনপুট বা ক্যাপচার ডেটাটাকে ওটাকে স্টোর করতে হবে কোনো একটা ফাইলে বা কোনো ডেটাবেসে, যেটা পরে ফিউচারে ইউজ করা যায়। সেই যখন আমাদের ওই ডেটাটাকে দরকার হবে প্রসেস করার, তখন সবার আগে কি করব? আমরা ওই ফাইলে গিয়ে ওই ডেটাটাকে নেব, রিট্রিভ করব। ওই ডেটাটাকে নেব ফাইল থেকে বা ডেটাবেস থেকে। তারপর হচ্ছে আমরা পরের কোনো অ্যাকশন, যেই অ্যাকশন আমাদের করতে বলা হয়েছে সেই অ্যাকশনগুলো আমরা ওর উপর কাজ করব। এবার চলে আসি ডেটা ক্যাপচারিং। এরপর আসবে হচ্ছে কি করে ডেটা ক্যাপচার করছে, এবার পুরো একদম মেকানিজম। ডেটা ক্যাপচারিং এর পর আসবে হচ্ছে ডেটা স্টোরেজ, কি করে আমাদের ডেটাগুলো স্টোর হচ্ছে। তারপর আসবে হচ্ছে ডেটা রিট্রিভাল। তারপর একটা ছোট্ট একটা টপিক আছে ডেটা ডিলিশন অ্যান্ড রিকভারি। আমরা এখন সব জায়গায় আমরা শুনছি যে ডেটা যদি ডিলিট হয়ে যায় বা ডেটা যদি মিস ইউজ হয়ে যায় বা হারিয়ে যায়, সেগুলোকে কি করে আমরা রিট্রিভ করি, ওগুলো আসবে পরে। ডেটা ক্যাপচারিং, it involves the process of gathering data from different sources in digital form. Data capturing কি বলছে? It involves the process of gathering data from different sources in digital form.
ডেটা ক্যাপচারিং এর কাজটাই হচ্ছে, এটা একটা প্রসেস। কি কাজ করে, যে সব জায়গা থেকে ডেটা মানে গ্যাদার করে নানা রকম জায়গা থেকে ডেটা গ্যাদার করে ওটাকে ডিজিটাল ফর্মে স্টোর করে। ডেটা মে বি ক্যাপচার্ড ইউজিং কিবোর্ড, বারকোড, রিডার্স। এবার ডেটা কি একসঙ্গে আমি কিবোর্ড দিয়েও ডেটা দিচ্ছি, মাউস দিয়েও ডেটা দিচ্ছি, কোনো পয়েন্ট করছি। মাউস দিয়ে কি আমরা কিবোর্ড দিয়ে ইনপুট দিচ্ছি, মাউস দিয়ে কোনো কাজ পয়েন্ট করছি। তো কি ইট ইনভলভ, যেরকম আমরা এই যে বলেছে ডেটা মে বি ক্যাপচার্ড বাই কিবোর্ড, বারকোড রিডার্স হচ্ছে এই যে এটা বারকোড রিডার্স। যে আমরা কোনো যদি জুডিও, যারা 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 হয়তো জারাতে কেউ হয়তো যদি শপিং করে থাকো বা জুডিওতে যারা শপিং করে থাকো, যখন আমাদের বিলিং হয় আমাদের যখন প্রোডাক্টে ওখানে একটা বারকোড থাকে, ওই বারকোডটা একটা গানের মতো থাকে, ওটা দিয়ে ওটা স্ক্যান করে, ওটাকে বলা হয় বারকোড রিডার। ইউজ অ্যাট শপিং আউটলেটস, এটা দিয়ে দিয়েছে এই ছবিটা, এটা এই যে এরকম দেখতে হয়। হ্যাঁ, remote sensors on Earth, orbiting satellites, etc. এইগুলো হচ্ছে স্যাটেলাইটে যে আমাদের যে স্যাটেলাইট, যে ওগুলো কি করছে, যে আমাদের অরবিটে যে ঘুরছে, ঘুরে ঘুরে কি করছে, ডেটা কালেক্ট করছে, ডেটা কালেক্ট করে কি করছে আমাদেরকে দিচ্ছে, এটাই এক্সেট্রা। এই যে আরো আরো এক্সাম্পল দিয়েছে, নানা রকম ডেটার এক্সাম্পল দিয়েছে। কমেন্ট, এটা পোস্ট আছে কিন্তু এটা পোস্ট হবে, পোস্ট। কমেন্টস আর পোস্ট, এটা মিস্টেক আছে। কমেন্টস, পোস্ট, এগুলোকে বলা হয়, এগুলো একটা এক্সাম্পল। এই যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে ইউজ করছি, সোশ্যাল মিডিয়া যে এত ইউজ করছি, যে কমেন্টস করি, পোস্ট করি, নানা রকম মিলিয়ন মিলিয়ন সোশ্যাল মিডিয়া আর অলসো ক্যাপচার অ্যাজ ডেটা। এই যে আমার আমার যে ফেসবুক আছে, আমি যে ইউটিউব, সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আমরা ইউটিউবে ভিডিও দেখছি, তোমরা ইউটিউবে পড়ছো আর আমি ইউটিউবে পড়াচ্ছি। এখানে শুধু কি আমার ভিডিও আছে, হাজারো হাজারো টান্স অফ মিলিয়ন্স বিলিয়ন্স লোকরা এখানে ভিডিও আপলোড করে, ভিডিও দেখে, কনজিউম করে, এক্সেট্রা এক্সেট্রা। কেউ লাইভ স্ট্রিম করে, লাইভ চ্যাট করে, তো লাইক করে, কমেন্ট করে, অনেক কিছু। এগুলো এগুলো কোথায় স্টোর হচ্ছে, এগুলো সবই স্টোর হচ্ছে অ্যাজ আ ফর্ম অফ ডেটা। সামটাইমস heterogeneity among data sources makes data capturing a complex task. এবার কয়েক সময় হয় আমাদের এই যে এত ফাইল, এত ম্যানেজমেন্ট, এত কিছু করতে হয়, এইটা একটা কমপ্লেক্স টাস্কে হতে পারে। যে এত ডেটা কি করে ম্যানেজ করব, এতগুলো ডেটা যদি হঠাৎ করে যদি আমার কাছে যদি হাজারখানা ডেটা চলে আসে, এগুলোকে আমি কি কত তাড়াতাড়ি কত এফিসিয়েন্টলি হাজারখানা ডেটা আমি ঠিক মতো করে স্টোর করব, সেটার কাজ করে হচ্ছে এবার ডেটা স্টোরেজ। ওরা একটা কমপ্লেক্স টাস্ক হয়ে যাচ্ছে, যে আমার কাছে যদি হাজারখানা যদি ডেটা চলে আসে, এবার ডেটা কি করে স্টোর করতে হচ্ছে, সেটা কাজ হবে ডেটা স্টোরেজ, মানে পরের পার্টে। তো এতক্ষণে মানে ডেটা ক্যাপচারটা মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়েই গেছে। ডেটা ক্যাপচারটা আর কিছুই না, যে ডেটা একটা একটা ডেটা ক্যাপচারই হচ্ছে একটা প্রসেস, যেখানে আর কিছুই না, ডিফারেন্ট ডিফারেন্ট নানা রকম সোর্সের থেকে, যেরকম কিবোর্ড, বারকোড, স্যাটেলাইট, এইগুলোর থেকে নানা রকম জায়গা থেকে মোরাল অফ দ্য স্টোরি ডেটা ক্যাপচার করছে, মানে ডেটা গ্যাদার করছে, ডেটা গ্যাদার করে এবার ওটাকেই ওটাকে ডেটা গ্যাদার করছে অ্যাজ আ ডেটা, এটা ক্যাপচার করছে। এবার অনেক সময় কি হয়, ডেটা ক্যাপচারটা মানে যদি অনেক কমপ্লেক্স হয়ে যায়, ভাব অনেক ডেটা যদি আমাদেরকে একবারে গ্যাদার করতে হয়, তখন ওটা একটা কমপ্লেক্স প্রসেস হয়ে যায় সামটাইম। ওটা এইটুকুনি একটা ব্রিফ আইডিয়া, এটার মধ্যে এমন না যে কোনো আহামরি অনেক অন্য জিনিসপত্র কিছু আছে। এটা একটা প্লেন অ্যান্ড সিম্পল একটা ছোটটা কিছু ব্রিফ এক্সাম্পল, জিনিসটা কি হচ্ছে, জিনিসটা কি বলতে চাইছে, এটাই আছে। ডেটা স্টোরেজ মানে কি বলতে, আমরা ডেটা স্টোরেজ মানে আমরা এই টার্মটা শুনেই আমরা কি বুঝতে পারি, ডেটা কি করে স্টোর হচ্ছে। এতক্ষণে আমরা বুঝলাম ডেটা কি করে ক্যাপচার হচ্ছে। ডেটা কি ক্যাপচার কি দিয়ে হয়, সব মেশিন দিয়ে হয়। তো এখানে ওরকম ভাবেই আমরা ডেটা স্টোরেজটা পড়বো। ইট ইজ দ্য প্রসেস অফ স্টোরিং দ্য ক্যাপচার ডেটা ফর প্রসেসিং লেটার। এবার যে ডেটাটা যে আমরা যে ফর্মে আমরা গ্যাদার করেছি, ডেটা ক্যাপচার করেছি, এবার ওটাকে তো স্টোর করতে হবে।
আনটিল আনলেস আমরা ওটাকে স্টোর না করতে পারছি, তাহলে ওটার তো আমার পরে ফিউচারে কোনো ইউজ করতে পারবো না, তাহলে ওই স্টোরেজটা গ্যাদার করে কোনো লাভই হবে না। তাই সবার আগে আমাদেরকে ওটা গ্যাদার করার পর নেক্সট যে আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেটা স্টোরেজ। ইট ইজ দ্য প্রসেস অফ স্টোরিং দ্য ক্যাপচার ডেটা ফ্রম দ্য প্রসেসিং লেটার। ও এ ডেটা স্টোরেজের কাজ কি? যে ডেটা যে গ্যাদার করেছে সেই গ্যাদার গুলোকে ঠিক মতো করে স্টোর করতে হবে, যেন ওটা যেন ফিউচারে কাজে লাগে। নাওয়াডেজ ডেটা ইজ বিং প্রডিউস অ্যাট ভেরি হাই রেট। এখনকার সময় ডেটা প্রচুর হাই রেটে প্রডিউস করছে, যেরকম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো হিউজ ডেটা আমাদের প্রডিউস করছে পার সেকেন্ডে, বিলিয়ন্স অফ ডেটা প্রডিউস করছে পার সেকেন্ডে। অ্যান্ড দেয়ারফোর ডেটা স্টোরেজ হ্যাজ বিকাম আ চ্যালেঞ্জিং টাস্ক। এবার এখনকার সময় ডেটা স্টোরেজটা এটা খুব একটা চ্যালেঞ্জিং টাস্ক, কেননা বিলিয়ন্স অফ লোকেরা ডেটা আপলোডও করছে, ডেটা দেখছেও, ডেটা চেঞ্জও করছে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কাজ হচ্ছে। তো এগুলোকে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট, অ্যান্ড দেয়ারফোর দ্য ডেটা স্টোরেজ হ্যাজ বিকাম আর চ্যালেঞ্জিং টাস্ক। এই জন্য ডেটা স্টোরেজটা খুব চ্যালেঞ্জিং টাস্ক হয়ে গেছে। কেন চ্যালেঞ্জিং টাস্ক হয়েছে? কেননা বিলিয়ন্স অফ টানস অফ ডেটা এক সেকেন্ডে সেকেন্ডে আসছে। হাউএভার দ্য ডিক্রিজ ইন দ্য কস্ট অফ ডিজিটাল স্টোরেজ ডিভাইস হ্যাজ হেল্পড ইন সিম্পলিফাইং দিস টাস্ক। এবার যে এর আগে আমরা পড়েছিলাম যে এখন যে স্টোরেজের যে দামটা আগে, মানে 90s এর টাইম থেকে আর এখন 20s এর টাইমে যতটা না মানে গ্যাপ হয়েছে, মানে জিনিসের স্টোরেজের দাম প্রচুর ড্রাস্টিক্যালি কমে গেছে। যেহেতু ড্রাস্টিক্যালি কমে গেছে, তার জন্য এটাতে অনেক হেল্প হয়েছে আমাদের জিনিসগুলোকে স্টোর করতে। দেয়ার আর নিউমারাস ডিজিটাল স্টোরেজ ডিভাইস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট ইন শোন ফিগার। আচ্ছা, এখানে একটা ফিগারে আমরা নানা রকম জিনিসই যে এখানে আমরা নানা রকম জিনিস আমরা দেখেছিলাম। হার্ড ডিস্ক, এটা সবথেকে চিপেস্ট হার্ড ডিস্ক, এটাও চিপেস্ট। সিডি, ডিভিডি, এই যে টেপ, এই এত জিনিসপত্র দিয়ে আমাদের ডেটা স্টোর করে, যেগুলো আমরা এর আগে পড়েছি। ওগুলো এখন ওখানেই তখনই পড়েছিলাম, ওগুলো এখন কম্পারেটিভলি আগের থেকে অনেক চিপে হয়ে গেছে। ডেটা কিপস অন ইনক্রিজিং উইথ টাইম। যত সময় বাড়ে তত আস্তে আস্তে ডেটা বাড়তে থাকে। কেউ জানি না কেউ কি লক্ষ্য করেছে কি করেনি, যে আমাদের সবার ফোনে ইনস্টাগ্রাম থাকে বা ফেসবুক থাকে। সবচেয়ে বড় এক্সাম্পল ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব। সবকটা যখন ফার্স্ট ইউটিউব বা কিছু ফোনে যখন ডাউনলোড করেছিলাম, তখন যদি ওটার যদি অ্যাবাউট সেকশনে গিয়ে যদি আমি যদি ওটা স্টোরেজ দেখতাম, ওটা স্টোরেজ হয়তো কয়েক 100 MB কি 200 MB, কথা একটা ছোট ছোট এমবি তো ছিল। কিন্তু ডে বাই ডে যদি এখন আমাকে যদি চেক করতে হয়, সেটা হয়তো 1 GB-তেও চলে যেতে পারে। মানে আমাদের ফোনেরই ওই ইউটিউবেরই স্টোরেজ আস্তে আস্তে ইউটিউব বড় হচ্ছে বা ফেসবুক বড় হচ্ছে বা ইনস্টাগ্রাম বড় হচ্ছে। এটা ওটাই এখানে এখানে বলছি, ডেটা কিপস অন ইনক্রিজিং উইথ টাইম। যত সময় বাড়ে তত আস্তে আস্তে ডেটা বাড়তে থাকে। হেন্স দ্য স্টোরেজ ডিভাইস অলসো রিকোয়ার টু বি আপগ্রেড পিরিয়ডিক্যালি। এবার এই জন্য আমাদের স্টোরেজ ডিভাইসকেও আপগ্রেড করে যেতে হবে, স্টোরেজ ক্যাপাসিটিটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। যে আগেকার সময় আমাদের সবার ফোনে 8 GB স্টোরেজ থাকতো, এখন তো 8 GB র্যাম থাকে, তখন 8 GB স্টোরেজ থাকতো। তারপর ওটা কি হলো, ওটা 16 GB স্টোরেজ হলো। তারপর কি আসলো, 32 GB স্টোরেজ আসলো। তারপর কি আসলো, 64 GB আসলো। তারপর 128 GB আসলো। তারপর 256 GB আসলো। এখন তো ফোনে 1 TB স্টোরেজও পর্যন্ত আছে। এরকম ভাবে স্টোরেজও বাড়ছে, কিন্তু তা বলে কি দাম প্রচুর বেড়েছে? না, ফোনের দাম আগেও যা ছিল, হ্যাঁ একটু বেড়েছে, কেননা ওটা শুধু ফোনের দাম না, অন্য জিনিসের মধ্যেও দাম থাকে, তার জন্য। কিন্তু জিনিসটা যদি ওরকম ভাবে যদি দেখা যায়, একদম নেক টু নেক পার্টিকুলার একদম হিসাব করে যদি দেখা যায়, ইনফ্লেশনকে যদি অ্যাডজাস্ট করে যদি দেখা যায়, তাহলে ফোনের দাম এখন আগেও যা ছিল এখনো সেমই আছে। কিন্তু কিন্তু আগে যা ছিল তার থেকে আমরা বেশি স্টোরেজ পাচ্ছি। এটা শুধু স্টোরেজটা আমাদের পেতে হবে, এটা আমাদের নিডস, এটা আমাদের দরকার। কেননা এখানে আমরা এটা এখান থেকে আমরা শিখে গেলাম যে যত সময় বাড়বে তত আমাদের স্টোরেজ আস্তে আস্তে বাড়বে। সব অ্যাপের যে ডেটা, ওগুলো আস্তে আস্তে বড় হবে। ইন লার্জ অর্গানাইজেশন, এবার যে বড় বড় যে লার্জ অর্গানাইজেশন,
তারপর হচ্ছে আসি ইন লার্জ অর্গানাইজেশন কম্পিউটার্স উইথ larger and faster storage called data servers are deployed to store vast amount of data. এবার যে বড় বড় যে অর্গানাইজেশন যেরকম মেটা, ফেসবুক, গুগল, এই যে ইউটিউবের যে এত যে ডেটা, ভাস্ট যে ডেটাটা, এটা যে এত যে স্টোর হচ্ছে, এবার এটা কোথায় স্টোর হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা এমন একটা জায়গায় যেখানে প্রচুর হার্ড ডিস্ক বা প্রচুর এরকম স্টোরেজ ডিভাইস আছে, যেটা খুব ফাস্ট কাজ করছে, খুব র্যাপিডলি কাজ করছে, সেটাকে বলা হয় ডেটা সার্ভার। যেটা আমরা আগে একদম চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম, ডেটা সার্ভারের এই টার্মটা আমরা পেয়েছিলাম। আর ডিপ্লয় টু স্টোর ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা। ডেটা সার্ভার কি করে? যেখানে আমরা ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটাকে আমরা স্টোর করতে পারি। Such dedicated computers help in processing data efficiently. ওই সব কম্পিউটারকে এমন ভাবে প্রোগ্রাম করা হয়, ওখানে শুধু কম্পিউটার থাকে এ বলে না যে শুধু স্টোরেজ ডিভাইস বসিয়ে দেয় তাহলেই হয়ে গেল, না। স্টোরেজ ডিভাইসের সঙ্গে সঙ্গে অনেক কম্পিউটারও থাকে, যে কম্পিউটারের কাজ কি হয়, যে ওই ডেটাগুলোকে যেন র্যাপিডলি, খুব স্মুথলি যেন মানে ট্রানজিশন করা যায় বা পাস্ট করা যায়, বা যদি ঠিকঠাক ভাবে যে সবকিছু যেন হ্যান্ডেল করে, ওই কম্পিউটারের কাজগুলো, ওই কম্পিউটার ওই কাজগুলো করে। এই যে such dedicated computers help in processing data efficiently. However, যদিও বা the cost, both the software and hardware of setting up data server as well as its maintenance is high. হ্যাঁ, এটা তো ঠিকই। যদি বড় বড় যদি আমাদেরকে যদি ডেটা সার্ভার যদি আমরা যদি দেখি, ডেটা সার্ভারটা বড় বড় একটা বিল্ডিং, 10তলা 12তলা বিল্ডিং পুরো জুড়ে স্টোরেজ ডিভাইস হয়, জুড়ে পুরো কম্পিউটার হয়। এবার ওখানে তো শুধু রাখলে হবে না, ওটার মধ্যে ইলেকট্রিসিটি, আর সবসময় ওখানে এসি চালিয়ে রাখতে হবে 24/7, হয় 24/7 হাই স্পিড ইন্টারনেট কানেকশন রাখতে হবে, যেন ডেটাগুলো যেন তাড়াতাড়ি রিড অ্যান্ড রাইট হয়। তো এটাকে মেনটেন করা বা ওটা যে একটা ডেটা সার্ভারকে তৈরি করা, এটা খুব একটা কস্টলি একটা ব্যাপার, স্পেশালি ফর স্মল অর্গানাইজেশন অ্যান্ড স্টার্ট আপ। মানে বলছে যে ছোট ছোট স্টার্ট আপ বা যে কারোর জন্যই এটা খুব একটা কস্টলি হয়ে যায়, যে একটা ডেটা সার্ভার বানানো। ডেটা সার্ভার সত্যিই খুব কস্টলি। তার জন্য এখন বড় বড় ইনস্টিটিউশন ছাড়া আমাদের যেমন একটা যেমন অ্যামাজনের নিজের সার্ভার আছে, গুগলের আছে, তো এই সার্ভার যারা বড় বড় যারা আছে তাদের কাছেই আছে, কারণ তারাই ওটা দিতে পারছে, নাহলে ছোট ছোট কারোর কাছে বা কোনো স্টার্ট আপের কাছে এটা মানে খুব একটা পসিবল না নিজের বানানো। আই গেস এই টপিকটাও ক্লিয়ার হয়ে গেছে, ডেটা স্টোরেজ জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার এরপর আসবে হচ্ছে ডেটা রিট্রিভাল। এবার ডেটা কি করে আমরা রিট্রিভ করছি, ইট ইনভলভস, এবার ডেটা রিট্রিভাল থেকে আমরা শুরু করছি। ইট ইনভলভস ফেচিং ডেটা ফ্রম দ্য স্টোরেজ ডিভাইস। এবার ও কি করে, ওর কাজ কি? এবার ডেটা তো স্টোর হয়ে গেল, ফার্স্টে আমরা ডেটা ইনপুট নিলাম, তারপর এই ইনপুট ডেটাটাকে আমরা ডেটাটা স্টোর করলাম। তারপর কাজ কি? যখন ওই ডেটাটা ইউজ হবে, সেই ডেটাটাকে তো খুঁজতে হবে, খুঁজে তো আমাদেরকে বার করতে হবে, সেটা হচ্ছে ডেটা রিট্রিভাল। ইট ইনভলভস ফেচিং ডেটা ফ্রম দ্য স্টোরেজ ডিভাইস। এবার স্টোরেজ ডিভাইসের থেকে ওর ডেটাগুলোকে ফেচ করবে, মানে খুঁজে বার করবে, ফর ইটস প্রসেসিং অ্যাজ পার দ্য ইউজার রিকোয়ারমেন্ট। আমার যেই রিকোয়ারমেন্ট হবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ডেটাগুলো, মানে আমার যদি রিকোয়ারমেন্ট হয় যে দেখি আমার ইনস্টাগ্রামে কজন লাইক করেছে, আমি যখন ওখানে যখন অপশানে দেখতে যাব, তখন সবার আগে ও সার্ভারে যাবে, সার্ভারে গিয়ে ডেটা হিট করবে যে এ শুধু লাইক কজন কজন করেছে ওই ডেটাটাকে ও দেখতে চাইছে, তাহলে ও তখন ওই ডেটাটাকে নিয়ে আসবে। এরকম ভাবেই রিট্রিভাল হয়। ফর দিস, ফর ইস প্রসেসিং অ্যাজ পার দ্য ইউজার রিকোয়ারমেন্ট। আমার যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ও আমাকে ডেটা রিট্রিভ করবে। অ্যাজ ডেটাবেস গ্রো, এবার দিনে 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 ডেটাবেস যত বড় হয়, দ্য চ্যালেঞ্জেস ইনভলভ ইন সার্চ অ্যান্ড রিট্রিভাল অফ ডেটা ইন অ্যাকসেপ্টেবল টাইম। এবার যত ডেটা বড় হবে, যত স্টোরেজ বড় হবে, তত এটা আরো কঠিন হয়ে যাবে যে এতগুলো ডেটার মধ্যে এই ডেটাটাকে খোঁজা। ওটাই তখন হবে হচ্ছে, এবার একটা কম টাইমের মধ্যে অতগুলো ডেটার মধ্যে একটা ডেটা স্টোর করা, এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক হয়ে যাবে, বা
এই এরকম সময় এরকম সময় দেখা গেছে যে আমাদের যে ডেটা রিট্রিভালের টাইমটা আরো বেড়ে যায়, আমাদের বেশিক্ষণ টাইম লাগে, কারণ এতগুলো ডেটার মধ্যে থেকে আমাদের ডেটাটা খুঁজতে হচ্ছে। মিনিমাইজিং ডেটা অ্যাক্সেস টাইম ইজ ক্রুশিয়াল ফর ফাস্ট ডেটা প্রসেসিং। এবার এখনকার সময় যে আমরা যে শুনি যে ডেটা সায়েন্টিস্ট, ওদের কাজই হয় এই ডেটাগুলোকে এমনভাবে অর্গানাইজ করে যেন মিনিমাম টাইমে আমরা যেন একটা পার্টিকুলার ডেটাকে যেন খুঁজে পাই। সেটা এখন সিলেবাসে নেই, তো আমি শুধু টার্মটা এক্সট্রা নলেজের জন্য দিলাম যে এটা কারা এই জিনিসটা করে, মেনলি কারা এই ফাংশনটা করে, যে কারা এই ডেটা এই লজিকটাকে বানায় যে ডেটাটাকে কত তাড়াতাড়ি রিট্রিভ করতে হবে। এই মিনিমাইজিং দ্য ডেটা অ্যাক্সেস টাইম ইজ ক্রুশিয়াল ফর ফাস্ট ডেটা প্রসেসিং। এবার যে যত ফাস্ট করতে হবে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কেননা কেউ আমরা ওয়েট করতে চাই না। এবার নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, ডেটা ডিলিশন অ্যান্ড রিকভারি। ডেটা কি করে ডিলিট হয় আর ডেটাকে রিকভার কি করে আমরা করতে পারি সেটা আমরা পড়ব। ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিটাল ডেটা ইজ ইটস ডিলিশন। এটা হচ্ছে সব থেকে বড় থ্রেট। আমাদের হাত থেকে কোনো ডেটা ফাট করে উড়ে যেতেই পারে। এবার যদি উড়ে যায় এটা তো খুব একটা রিস্কি ব্যাপার। যদি আমরা ভাবো যে আমাদের সবার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, যদি হঠাৎ করে যদি সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায়, মানে কারোর লাখ লাখ ফলোয়ার্স আছে, কারোর লাখ লাখ ফলোয়ার্স আছে, ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, যদি সবার অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায়, মানে এটা তো মানে সব ক্রিয়েটার যারা এতদিন ধরে ক্রিয়েট করেছে তাদেরও প্রচুর লস, তাদেরও এটা অনেক প্রবলেম, এটা একটা মাস প্রবলেম তৈরি হয়ে যাবে। তাই এবার ডেটাকে ডিলিট করা আর ডেটা কি করে রিকভারি করছে, ডিলিটেড ডেটাটা কি করে রিকভারি করছে, এটাও জেনে রাখাটা আমাদের জন্য খুব ক্রুশিয়াল একটা পার্ট। ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট অ্যাসোসিয়েটেড উইথ ডিজিটাল ডেটা ইজ ইটস ডিলিশন। যেটা আমি বললাম যে ডেটা যদি ডিলিট হয়ে যায় ডিজিটাল সিস্টেমে, এটা হচ্ছে সবথেকে বড় একটা থ্রেট, যেটা সবথেকে বড় একটা আমাদের ভয়। দ্য স্টোরেজ ডিভাইস ক্যান malfunction or crash down resulting in deletion of the storage data. কি হতে পারে স্টোরেজ ডিভাইস? কথার কথা আমরা ধরছি হার্ড ডিস্কটা, আমার হার্ড ডিস্কটা খারাপ হয়ে গেল। যদি আমার হার্ড ডিস্কটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো সব ডেটাগুলোই খারাপ হয়ে গেল, ক্র্যাশ করে গেল বা ডিলিট হয়ে গেল। এই সব প্রবলেমে ডেটা ডিলিট হয়ে যায়। Users can accidentally erase data from storage device, or a hacker or malware can delete the digital data intentionally. আমাদের দ্বারা হাত দিয়ে ভুল করেও কোনো ডেটা ডিলিট হয়ে যেতে পারে, বা কোনো হ্যাকার বা ম্যালওয়্যার যদি আমাদের কম্পিউটারে থাকে বা সিস্টেমে থাকে, সেও ইন্টেনশনালি ডেটা ডিলিট করতে পারে। যদি এইসব কোনো কাজ যদি হয়ে যায় তাহলে এটাতে কিছুই হবে না, এন্ড ইউজার কারা? আমাদেরই লস হবে, আমরাই প্রবলেমে পড়বো। Deleting digitally stored data means changing the details of data at bit level. এটা খুব ইম্পর্টেন্ট। Deleting digitally stored data means changing the details of data at bit level. যদি আমরা একটা কোনো ডেটাকে যদি ডিলিট করতে হয়, আমি সবার আগে বলেছি ইউনিটস, এর আগের ভিডিওতেই আমরা পড়েছি ইউনিটস। যদি কোনো ডেটাকে যদি ডিলিট করতে হয় তাহলে ওটা একদম ডেপথে গিয়ে বিট ওয়াইজ বিট ওটা ডিলিট হবে, হুইচ ক্যান বি ভেরি টাইম কনজিউমিং, যেটা কিন্তু খুব টাইম কনজিউমিং করে। দেয়ারফোর তার জন্য when any data is simply deleted its address entry is marked as free. কিরকম হয়, যদি একটা ভালো করে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আমাদের দেশে জমি লিমিটেড আছে, ল্যান্ড, আমাদের লিভিং ল্যান্ড ওটা লিমিটেড আছে। এবার যদি আমি একটা ল্যান্ড কিনলাম, ওটা আমার নামে হয়ে গেল, তো ওখানে আমি থাকতেও পারি নাও থাকতে পারি, কিন্তু ওটা আমার ওই অ্যাড্রেসটা আমার নামে বুক হয়ে গেল। এবার কোনো কারণে আমি যদি ওটা যদি বিক্রি করতে চাই, বিক্রি করে দিলাম, তখন কি হবে, আমার অ্যাড্রেসে, বা ধরে আমি বিক্রি করতে চাই, যখন বিক্রি করতে চাই তখন আমি কি করব,
ওই অ্যাড্রেসটার বলবো যে এই অ্যাড্রেসে এই জমিটাকে আমি সেল করতে চাই, মানে এই জমির এই অ্যাড্রেসটা আমি অন্য কাউকে দিয়ে দিই। এখানে সেল জিনিসটা এখানে কম্পিউটারে আসে না। ধরে রাখো আমার থেকে কেউ কিনে নিল, কথার কথা, কেউ কিনে নিল, তখন কি হলো, আমার যে অ্যাড্রেসে, অ্যাড্রেসটা সেম থাকছে, কিন্তু যে অ্যাড্রেসে যে আমার যে ওটা যে আমাকে যে ডিনোট করছে ওই অ্যাড্রেসটা, তখন আমার নামটা চেঞ্জ হয়ে কার নাম হয়ে যাবে, যে আবার নতুন মালিক যে ওই জায়গাটা কিনেছে তার। আশা করি বোঝা গেছে। ওটাই ওরকম ভাবেই অনেকটা স্টোরেজ এরকম কাজ করে। সবার স্টোরেজের জন্য, সবার সব ডেটার জন্য একটা একটা করে অ্যাড্রেস সেট করা থাকে। আমরা যখন যদি কোনো ডেটাকে যদি ডিলিট করে দেওয়া যায়, তখন ওই অ্যাড্রেসটাকে আমাদেরকে ফ্রি করে দিতে হয়, যেন ওই অ্যাড্রেসে যেন পরের যেন নেক্সট যদি কোনো কিছু ইনফরমেশন আসে যেন ওখানে যেন স্টোর করতে পারে। Therefore, when any data is simply deleted, its address entry is marked as free, and that much space is shown as empty to the user. তাহলে ওইটুকুনি স্পেস আমাদের ইউজারের কাছে ফাঁকা রাখাবে, উইদাউট অ্যাকচুয়ালি ডিলিটিং দ্য ডেটা। ডেটাটাকে আমরা ডিলিট না করেই ওই শুধু অ্যাড্রেসটাকে আমরা ফ্রি করে দিই। ভালোভাবে এই পয়েন্টটা নোট করো, আমরা ডেটাকে ডিলিট করি না, আমরা ওই অ্যাড্রেসটাকে ফ্রি করে দিই। যখনই আমরা অ্যাড্রেসকে ফ্রি করে দেবো, ওটা আমাদের ইউজারের কাছে, ওখানে আমরা নতুন ডেটা দিতে পারবো, ওটা শো করছে। এটা যেন মাথায় থাকে। তো ডেটা কিন্তু কমপ্লিটলি ডিলিটেড হচ্ছে না আমাদের সিস্টেম থেকে। ইন কেস ডেটা গেটস ডিলিটেড অ্যাক্সিডেন্টলি অর করাপ্টেড, দেয়ার অ্যারাইজ আর নিড টু রিকভারি দ্য ডেটা। এখান থেকে আমরা তাহলে বুঝতে পারছি যে আমাদের ডেটা যদি পার্মানেন্টলি ডিলিটই না হয়, তাহলে নিশ্চয়ই কোনো একটা উপায় আছে, যেই উপায়তে আমরা ডেটাটাকে আবার আমরা ব্যাক করতে পারবো। হ্যাঁ, ওটাই আমরা এবার পড়বো। ইন কেস ডেটা গেটস ডিলিটেড অ্যাক্সিডেন্টলি অর করাপ্টেড, যদি ডেটা যদি আমাদের অ্যাক্সিডেন্টলি যদি ডিলিট হয়ে যায় বা কোনোভাবে ক্র্যাশ করে যায়, দেয়ার অ্যারাইজ আর নিড টু রিকভার দ্য ডেটা, তখন আমাদেরকে তখনই ডেটাকে রিকভার করার কাজটা শুরু হবে। Recovery of data is possible. Recover of data is possible only if the content or memory space marked as deleted have not been overwritten by some other data. এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার মানেটা কি, এটার মানেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটার মানেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কি বলতে চাইছেন? রিকভারি of the data is possible only if its content memory space marked as deleted have not been overwritten by some other data. জিনিসটা কি, আমরা একটু আগে কি জানলাম, আমরা যখন বলি যে এই জায়গাটা ডিলিটেড, তখনই আমাদের কম্পিউটারে আমাদের ডেটাটা কি থাকে, ডেটাটা তখন দেখায় যে ফাঁকা হয়ে গেছে। ওই অ্যাড্রেসে কি আছে ওই জিনিসটাকে ফাঁকা করে দেয়, কিন্তু ডেটাটা ফাঁকা হয় না। কিন্তু ডেটাটা কিন্তু কম্পিউটারে যায় না, ওই অ্যাড্রেসের জায়গাটায় দেখা যায় ফ্রি, ওখানে কিছু নেই। এবার যদি যদি এখানেই আসছে, যদি আমরা ওই ডেটাটাতে যদি ওখানে যদি আরো কিছু স্টোর করি, যদি ওই ডেটাটার উপরে যদি স্টোর হয়ে যায় নতুন কোনো ডেটা, তাহলে আমরা ডেটা রিকভারি করতে পারবো না। কিন্তু যদি ওই ডিলিটেড জায়গায় যদি অন্য কোনো কিছু আমি স্টোরি যদি না করি, তাহলে ওই ডেটাটা ওখানেই থাকে। বোঝা গেল? পুরো ক্লিয়ার? এবার আসবে ডেটা রিকভারি ইজ আ প্রসেস অফ রিট্রিভিং ডিলিটেড, কর্পোরেটেড অ্যান্ড লস ডেটা ফ্রম সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ডেটা রিকভারি কি বলেছে? ডেটা রিকভারি হচ্ছে এমন একটা প্রসেস যেটা এতক্ষণ আমরা পড়ে, এটা তো আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এতক্ষণে হয়েই গেছে। ডেটা রিকভারি হচ্ছে এমন একটা প্রসেস যেটার কাজ হচ্ছে ডিলিটেড ডেটা বা কর্পোরেট যেটা কোনো ক্র্যাশ ফ্র্যাশ করে গেছে বা লস ডেটাকে আমরা যেটা সেকেন্ডারি স্টোরেজে আছে সেটাকে আমাদেরকে রিট্রিভ করা, ওটা কি বলা হয়? ডেটা রিকভারি। এবার আসবে হচ্ছে, এবার ওখানে কত সিকিউরিটি অনেক কনসার্ন থাকে, অনেক কিছু থাকে, যে এবার সিকিউরিটি কি কি সিকিউরিটি
আসছে, এগুলো সব এবারে আমরা পড়বো। There are usually two security concerns associated with data. কি কি? দুটো সিকিউরিটি কনসার্ন থাকে। এবার কি কি? One is its deletion by some unauthorized person or software. যদি ওই ডেটাটা যদি ডিলিট হয়ে যায় কোনো সাম আনঅথরাইজড পার্সন অর সফটওয়্যার, ভাবো তুমি ডিলিট করলে না, বা কোনো অথরাইজ সফটওয়্যার মানে যেমন বড় বড় যে সফটওয়্যার কোম্পানি তারা কেউ ডিলিট করলো না। আনঅথরাইজ মানে যে লোকাল কোনো সফটওয়্যার বা কোনো ক্র্যাক সফটওয়্যার, ওগুলো আনঅথরাইজ সফটওয়্যার। This concern can be avoided by limiting access to computer system and using password for user accounts and files. ভাবো তোমার কোনো ডেটাতে কোনো যদি পাসওয়ার্ড দেওয়া থাকে বা যদি কিছু থাকে, তাহলে এই জিনিসটা অনেকটা প্রোটেক্ট করা যায়। তাহলে কি চট করে অন্য কোনো কেউ তোমার যে ইম্পর্টেন্ট ফাইলগুলো ওগুলো কেউ ডিলিট করতে পারবে না। Whenever possible, there is also an option of encrypting files to protect them from unwanted modification. এরকম করে আমরা আমাদের যে ফাইলগুলোকে আমরা প্রোটেক্টও চাইলে করতে পারি। কি করে প্রোটেক্ট করতে হয়? যদি আমি তো বললাম, আমি যদি ওখানে যদি পাসওয়ার্ড দিয়েই দিই, তাহলে কোনো আনঅথরাইজ পার্সন বা সফটওয়্যার ওটা ডিলিট করতে হবে না। যখনই ও ডিলিট করতে যাবে তখনই সেখানে আমাদের পাসওয়ার্ডের ওর দরকার হবে। এবার যখনই ও তো পাসওয়ার্ড জানে না, পাসওয়ার্ড জানি আমরা, যে যে কম্পিউটারের মালিক, তার জন্য ওরা ডিলিট করতে পারবে না। এবার আরেকটা কি কনসার্ন কি? The other concern is related to unwanted recovery of data by unauthorized user of software. এবার হতে পারে যে এমন ডেটা যেটা আমার সত্যিই দরকার নেই, এই ডেটাগুলোকে আমরা কি করে পাবো? Many a time we discard our old, broken or malfunctioning storage device without taking care to delete data. এবার অনেক সময় কি হয়, আমাদের ভাবো এই একটা হার্ড ডিস্ক যেটা খুব পুরনো হয়ে গেছে, সেটাকে আমরা ফেলে দিলাম। তখন কি হবে? বা ম্যানুফ্যাকচারিং স্টোরেজ বা ওগুলো যেগুলো আমরা ফেলে দিলাম, ওই ডেটাগুলোকে আমরা ডিলিট করলাম না, কিছু ডেটাটাকে আমরা ফেলে দিলাম। Broken or manufacturing storage device without taking care of deleting the data, ওই ডেটাটাকে আমরা ডিলিট করলাম না। We assume that the content of deleted file are permanently removed. আমরা ভেবেই নি যে ওই ডেটাগুলো পার্মানেন্টলি ভাবে রিমুভড হয়ে গেছে। কিন্তু জেনে রাখা উচিত, however, if this storage device fall into hands of mischief mongers, they can easily recover data from such devices. This poses a threat to data confidentiality. This concern can be mitigated by using proper tool to delete or share data before disposing of any old or faulty storage device. মানেটা কি বলছে? এটা দুটো সিকিউরিটি কনসার্ন, একটা তো বললাম, এটা হচ্ছে আরেকটা সিকিউরিটি কনসার্ন। যদি আমরা ধরে নাও আমার একটা পুরনো একটা ফোন আছে যেখানে আমার পার্সোনাল অনেক ফটোস ভিডিও সব ছিল, এবার ওই ফোনটাকে আমি ফুল ফ্যাক্টরি রিসেট মেরে সেকেন্ড হ্যান্ড দোকানে আমি বিক্রি করে দিলাম, বেশ খুব ভালো। এবার যদি ডেটা, কিন্তু আমরা এখান থেকে শিখলাম যে আমরা যদি ফ্যাক্টরি রিসেটও মানি, ওই ডেটার উপর যদি নতুন কোনো ডেটা যদি না আসে, তাহলে কিন্তু আমরা পুরোনো ডেটাকে আমরা রিকভারি করতে পারবো। এবার যদি ওই সেকেন্ড হ্যান্ড ফোনটার মধ্যে যে ডেটাটা, আমার যে ডেটাটা আছে, পার্সোনাল যে ডেটাটা আছে, যেটা আমি ভেবেছি পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, ওইটা যদি কোনো একটা খারাপ লোকের হাতে যদি ওই ফোনটা বা স্টোরেজ ডিভাইসটা যদি পড়ে, সে চাইলে আবার ওই আমার সব পার্সোনাল ভিডিও ফটোস সব সে রিকভারি করতে পারবে। তা সে তারপর সেটাকে নিয়ে সে তার মিস ইউজ কাজে ব্যবহার করতেই পারবে, যেটা বলছি না কি কি হতে পারে, এটা একটা এক্সাম্পল। তো এই দুটো সিকিউরিটি কনসার্ন আমাদের খুব মাথায় রাখতে হবে। তো আই গেস আজকের ভিডিওটাতে মোটামুটি ডেটা রিলেটেড যা যা ছিল, ডেটা রিলেটেড কোনো যদি সবকিছুই আমি আজকের ভিডিওটাতে কমপ্লিট করে দিয়েছি। পরের ভিডিওটাতে আমরা শুরু করব সফটওয়্যার রিলেটেড ছোট্ট একটা পার্ট, চ্যাপ্টার 1-এ। যদি এখানে যদি কোনো স্টুডেন্টের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তো ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্ট সেকশন, আমি ওটার রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যেটাতে আমি ওকে একটু মোটিভেট পাবো এরকম ফ্রি কন্টেন্ট বানানোর জন্য। থ্যাংক ইউ।